আমরা একই ব্যাচের ম্যাট্রিক পাস করেছি। বাংলাদেশের যতগুলো দল আছে, যতগুলো দলের প্রধান আছে, ওনার কাছাকাছি কেউ নাই মানের দিক দিয়ে। জামাতের বিরুদ্ধে যেগুলি অপপ্রচার আছে সব মিথ্যাই, এগুলি কোনো প্রতিষ্ঠিত নয়। ওনার সাথে আমার সক্ষতা এমন কোনো কিছু নাই। আব্বা যখন ইন্তেকাল করলেন তখন উনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। আবার জানা যাবে উনি কয়েকবার আমার সাথে মিটিং টিটিং করেছেন, মানে জানা যায় পুরো পরিকল্পনাটা, কোথায় যাব, কিভাবে যাব, এখান থেকে নিরাপত্তা ব্যবস্থা কী হবে, কোথায় দাফন হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর আগে ওনার সাথে আমার কোনো কথা হয়নি, এর পরেও কখনো কথা হয়নি। ওর মুক্তির পরে আমি যেদিন রাত্রে মুক্তি পেয়ে পর দিন হাসপাতাল, সারাদিন হাসপাতালে ফজরের সময় এসেছি, আমি সোজা কবরে জিয়ারত করতে গেছি, উনি ওখানে আসছেন, আমার সাথে দেখা করেছেন, আমাকে হাসপাতালে একদিন দেখা করতে গেছেন। এরপরে আমার সাথে ওনার আগে পিছিয়ে আর কখনো আমার কোনো কথা হয়নি। আমি আরেকবার বলতে, আমার বাসায় উনি আমার জাস্ট খোঁজ খবর নিতে এসেছিলেন। ওনার সাথে রাজনীতি বা এই সমস্ত বিষয়ে আমার কখনো কোনো কথা হয়নি। ওই 26শে জুলাই যে শহীদ পরিবার যে প্রোগ্রাম, ওখানে জাস্ট সৌজন্য সালাম বিনিময় হয়েছে, আর কিছু হয়নি। উনি ওনার দল নিয়ে রাজনীতি করছেন, উনি ওনার মতো করে করছেন। এবং আমি মনে করি বাংলাদেশের যতগুলো দল আছে, যতগুলো দলের প্রধান আছে, ওনার কাছাকাছি কেউ নাই মানের দিক দিয়ে। ওনার কাছাকাছি কেন, এরা সব আমার বাবার হাতে গড়ে তোলে মানুষ। তো ওনার নীতি, ওনার দেশপ্রেম, এই দেখেন এত বড় ওনার জীবন মরণ সমস্যা, উনি বিদেশে যাননি, ওনার সুযোগ থাকা সত্ত্বেও উনি বলেছেন আমি দেশে অপারেশন করব। কে করেছে আমাদের বলেন? হাঁটু ব্যথা, পা ব্যথা হলেই তো আমরা বিদেশে যাই, সিঙ্গাপুর, ব্যাংকক যাই, আমরা লন্ডনে যাই। উনি যেতে পারতেন না? ওনার কি মানে টাকার অভাব ছিল? তো উনি আমি মনে করি খাঁটি দেশপ্রেমিক মানুষ। এবং এখানে আমি যারা মানে জামাতকে গালি দেয় ৭১ ইস্যু নিয়ে, আমি তাকে একটাই প্রশ্ন করি, ৭১-এ যারা তথাকথিত স্বাধীনতা পক্ষ, তারা গত ৫৪ বছর দেশ চুষে খেয়েছে, এটা কি ভালো করেছে? তো তারা ওই চুষার জন্য ৭১ সালে ওই যুদ্ধ করেছে, তারা দেশ খাওয়ার জন্য, ভারতের তুলে দেওয়ার জন্য, গোলামি করার জন্য। জামাত ৭১ সালে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জামাত মনে করেছে যে আমার বাবা স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগ যদি ভারতের স্বাধীন মুক্তিযুদ্ধ না করতো, আমরা মুক্তিযুদ্ধ যোগদান করতাম, কিন্তু আমরা ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করার মনে করিনি যে ঠিক হবে, তো আমরা ভারতের আধিপত্যবাদ অধীনে চলে যাবো। এবং তাই দেখেছে, জাতি দেখেছে। অথবা গোলাম মঞ্জুরা ৭১ সালে বুঝেছে যে জাতি এটা ২০২৪-এ বুঝেছে এসে। তো কিন্তু স্বাধীনতা পরবর্তী জামাতে একটা কাজ দেখান আপনি যে দেশের স্বার্থে বিরোধী কাজ করেছে, কেউ কোনো নজির দিতে পারবে না। আমার বাবার বিরুদ্ধে বলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে, সব বানোয়াট, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট, উদ্দেশ্য প্রণীত, এগুলো সব। তারপরে বলেছে যে উনি সৌদি আরবকে 7বার চিঠি দিয়েছেন নাগরিক স্বীকৃতি না দেওয়া। উনি বলে বলে স্বীকৃতি দিয়েছেন, উনি বলে বলে দূতাবাস করেছেন। হ্যাঁ, বদরুদ্দিন ওমর, তিনি আমাকে ইন্টারভিউ বলেছেন যে ভাষা আন্দোলনে গোলাম আজমের ভূমিকা ছিল। আর আমি ওনাকে ভাষার সেনাপতি বলি, কারণ আপনি আমাকে দ্বিতীয় একটা ব্যক্তি দেখাতে পারবেন না ভাষা আন্দোলন ওনার যে ভূমিকা তার কাছাকাছি। উনি ডাকসু জি হিসাবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারের কাছে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য মানপত্র পেশ করেছেন প্রধানমন্ত্রীর কাছে, ঢাকা স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে। 1 নম্বর, উনি ডাকসুর জিএস হিসেবে পিকেটিং করতে গিয়ে উনি ধরা পড়েছেন, পুলিশের হাতে আটক ছিলেন। উনি চাকরি জীবনে 2বার গ্রেফতার হয়েছেন ভাষা আন্দোলন করতে গিয়ে, এবং দ্বিতীয়বার গ্রেফতার হয়ে চাকরিচ্যুত হয়েছে। আপনার দ্বিতীয় একটা ব্যক্তি দেখেন যে এত ত্যাগ স্বীকার করেছে। এমনিতে যেটা বললাম জামাতের আমির জামাত ছাড়াও তাকে কি চিনতেন কিনা বা তাকে? না, আমরা একই ব্যাচের ম্যাট্রিক পাস করেছি। আমি স্বাধীনতা যখন হলো তখন আমি ৭২ সালে ক্লাস 9-এ পড়ি। আমি ঢাকায় একটা স্কুলে পড়তাম, আমি স্কুলের নামটা বললাম না, বললে আমার স্কুল বন্ধু যারা তারা বুঝে যাবে আমি কার কথা বলছি। আমার হিন্দু টিচার আমাকে খুব মানসিক নির্যাতন করতো আব্বার কারণে। তখন তো ওনার ভাব এমন ছিল যে ওনার দেশ এটা, হিন্দু টিচার, হেডমাস্টারকে পরোয়া করতো না। তো উনি আমাকে এমনভাবে মানসিক নির্যাতন করা শুরু করলো। তখন আমার বড় চাচা সিলেট মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমার দাদা তখন বেঁচে ছিলেন। আমার বড় চাচার ছেলে ফয়সাল, পরে ওই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল আছে যে, ওটা ওরা 3 বন্ধু মিলে করেছে, ফয়সাল আর ওর 2 বন্ধু। তো ফয়সাল আমার সাথে একই সাথে, আমার কয়েক মাসের বড়, আমরা একই ক্লাসে পড়ি। তো
ফয়সাল ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পড়তো। সে যখন গেল তখন আমার দাদা বললেন চাচাকে যে তুমি ওকেও নিয়ে যাও, আর এখানে স্কুলের সমস্যা হচ্ছে। তো আমি সিলেটে গিয়ে ক্লাস 72 সালের শেষে গিয়ে ওখানে ভর্তি হলাম এবং ওখানে 74 সালে এসএসসি পাস করলাম। তো সিলেটে আমার শেষ হয়ে অনেক বন্ধু হয়ে গেল। ওই বন্ধুদের সাথে কলেজে উনি একসাথে পড়েছেন, মানে উনি আমাদের একই ইয়ারের এসএসসি ব্যাচ। আমরা 1974 সালে পাস করেছি, উনি আমাদের 1974 সালে পাস করা অন্য স্কুল থেকে পাস করেছেন। আমি এই মুক্তির পরে আমার বন্ধুদের কাছে শুনলাম যে ডাক্তার শফিক, আগে তো ডাক্তার শফিক কেউ জানতো না, কারণ যেহেতু উনি পরিচিত। তখন আমরা যারা স্কুলের ফ্রেন্ড সিলেটের, তাদের সাথে অনেকের সাথে আমার এখন কোনো সাথে যোগাযোগ আছে, নিয়মিত যোগাযোগ হয়। তাদের কাছে শুনেছি যে তাদের সাথে কলেজে উনি পড়েছেন একসাথে, সিলেটের এমসি কলেজ, যেটা আমার ইয়ার মেট যেটাকে বলে, আমার একই বছরের এসএসসি। ওনার সাথে আমার এমন কোনো ইন্টারাকশন কিছুই হয়নি। আবার জানাজার সময় যা হয়েছে, আমার মুক্তির পরে উনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। তো আমি মনে করি উনি একজন দেশপ্রেমিক, সৎযোগ্য লোক, এবং উনি অন্তর থেকে দেশের জন্য কাজ করার চেষ্টা করে, মানুষকে দেখানোর জন্য না। নিজ থেকে কি জামাতের কারোর সাথে যোগাযোগ করেছেন বা জামাতের কোনো বিষয় জানতে চেয়েছেন? না, আমি জামাতের কিছু আমার মানে জামাতকে তো আমি, আমার বাবা আমার জন্মের আগে থেকে জামাত করে, আমি আমার বাবাকে সারা জীবন দেখিয়েছি জামাত করতে। তো আমি জামাতের মানে কি জানতে চাইবো? আমার বাবা প্রতিষ্ঠা করেছেন এটাকে আমি এখনো মনে করি বাংলাদেশে দল একটাই আছে। এটা যদি আমাকে জিজ্ঞাসা করে, বাংলাদেশে আমাকে অসংখ্য, আজকেও এক সিনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছে তুমি রাজনীতিতে আসছো না কেন, অনেক সিনিয়র অফিসার, সেনাপ্রধান ছিল জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার ব্যাচমেট, আমাকে মাগরিব পরে ফোন করে বলছে তুমি দেখি না কেন ময়দান, তুমি রাজনীতিতে আসো না কেন? আমি স্যার আমি এখন সুস্থ ধারা রাজনীতি মনে করি না এটা। না না, তোমার মতো লোক আসা দরকার, তোমরা আসলে তো এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ হবে। তো এখন কথা হলো যে আমি ওনাকে বলেছি স্যার আমি কোন দল করব, আমাকে বলেন, আপনি একটা দল আমাকে দেখান। উনি সরাসরি বললেন তোমার তো জামাত ছাড়া তো কোনো দল নাই। উনি আমাকে বললেন এই কথা, অথচ উনি জামাতপন্থী বলে আমি জানি না। তো এই জন্য জামাতের বিরুদ্ধে যেগুলি অপপ্রচার আছে সব মিথ্যাই, এগুলি কোনো প্রতিষ্ঠিত নয়। এগুলি সব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে, ভারত আওয়ামী লীগের প্রচারণার মাধ্যমে, বামপন্থীর প্রচারণার মাধ্যমে এগুলি হয়েছে, এগুলির কোনো ভিত্তি নাই।